মাঝে মধ্যেই আমাদের নেতাদের মধ্যে থেকে শুনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, মুক্তিযুদ্ধের চেতনা কি আজকে আপনারা কোনো নেতারাই জানেন না, কখনো বলেনি নাই, কখনো আপনারা এটা বাস্তবায়নের চেষ্টাও করেন নাই। আজকে আমরা প্রায় দেখি আমাদের নেতারা বড় বড় গাড়িতে চলেন, ভালো ভালো খাওয়ার কান, ঢাকায় বাংলো বাড়ি তৈরি করেন আপনারা। আমার নেতার তো এই কাণ্ড ছিল না, বঙ্গবন্ধু যখন মারা যায় তখন কি রেখে গিয়েছিলেন? আপনাদের নেতাদের বাড়িতে কেন বাংলো হয়? বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী বলে নিজেদের দাবি করি, আওয়ামী লীগের কয়টা পদ নিয়েছি বলেই নিজে বঙ্গবন্ধু সৈনিক হয়ে গেছি, এইটা বাঙালি জাতি কিন্তু মানে। তো দর্শক, একটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যে আওয়ামী লীগের দলের ভেতরে সব চোর। তো এবার পুলিশ অফিসার কি বলেন, চলুন আমরা দেরি না করে সেই ভাইরাল ভিডিওটি আগে দেখে আসি। কিন্তু মানব না। আজকে আমরা প্রায় দেখি আমাদের নেতারা বড় বড় গাড়িতে চলেন, ভালো ভালো খাওয়ার কান, ঢাকায় বাংলো বাড়ি তৈরি করেন আপনারা। মুক্তিযুদ্ধের চেতনা কি আজকে আপনারা কোনো নেতারাই জানেন না, কখনো বলেনি নাই, কখনো আপনারা এটা বাস্তবায়নের চেষ্টাও করেন নাই। কথা বলতে চাই না 7ই মার্চের ভাষণ কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কি প্রয়োজনে হয়েছিল, এই ভাষণের ফলে আমরা কি পেয়েছি এবং এই ভাষণ আমাদের কোন দিকে ধাবিত হয়েছে আপনারা সবাই এটা জানেন, শুনেছেন এবং আরো ভবিষ্যতে ইনশাল্লাহ শুনবেন। তো আমি যেটা বলতে চাই, আজকে যদি 7ই মার্চের মতো ভাষণ না হতো, 66 6 দফা আন্দোলন না হতো, 69-এর গণ অভ্যুত্থান না হতো, কিংবা 52-র ভাষা আন্দোলন না হতো, সর্বোপরি এই আন্দোলনে যারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে বারবার জেল জুলুম হয়রানির শিকার হওয়ার পরেও রাস্তায় থেকে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করেছিলেন, তাদের প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি তার নেতৃত্ব না থাকতো, আজকে আমি সিনিয়র সহকারী পুলিশ সুপার না হয়ে বড় সিনিয়র কনস্টেবল হতাম। আমার পাশে উপস্থিত উপজেলার চেয়ারম্যান যিনি আছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ মেজর ছিলেন, তিনি হয়তো সেনাবাহিনীর সৈনিক হতেন। আমার পাশে উপস্থিত আছে আমার অফিসার ইনচার্জ, তিনি হয়তো অফিসার ইনচার্জ না হয়ে তার থানার কোনো একটা সেন্ট্রি পোস্টে গার্ড হিসেবে দাঁড়াইতে থাকতো। আমার জায়গায় আজকে উপস্থিত থাকতো কোনো পাকিস্তানি, কোনো পাঞ্জাবি এখানে উপস্থিত থাকতো। আর এখানে আপনারা যারা আছেন, আওয়ামী লীগ করেন বা বাংলাদেশকে চেতনায় বুকের মধ্যে ধারণ করেন, তারা আপনি এইখানে না থেকে এই যে বিভিন্ন বা রাস্তার পাশে পাশে দাঁড়াই থাকতেন এক বেলা ভাতের জন্য। তো আপনারা এই যে অর্জন, এই অর্জনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহ তাআলা আমাদের আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবং একই সাথে এই যে অর্জন যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, আমাদের মহান নেতা, দল মত নির্বিশেষে আমাদের যার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, সম্মান জানানো উচিত, ভালোবাসা জানানো উচিত এবং তার থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে কৃতজ্ঞতা প্রকাশ থেকেই আমাদের সম্মানিত আইজিপি মহোদয় সারা দেশে 7ই মার্চ উদযাপনের এই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য আমরা আমার সার্কেলের পক্ষ থেকেও স্যারকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমার জনগণকে কিছু বলবো না, কারণ বঙ্গবন্ধু রক্ত দিতে চেয়েছিলেন, আমার জনগণ, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা সেই রক্ত দিয়েছেন। আমি বলতে চাই যে আমার মঞ্চে যারা উপস্থিত আছেন, তারা কি বঙ্গবন্ধু সেই চেতনা আপনারা ধারণ করতে পেরেছিলেন কিনা? আপনারা জনগণকে বলেছেন, জনগণকে বুঝিয়েছেন, জনগণ সবসময় আপনাদের ডাকে ছিল। আপনারা কি জনগণকে মুক্তি দিতে পেরেছিলেন কিনা? আজকে আমি আশা করব যে আপনারা জনগণের সামনে আপনারা সেটা ব্যাখ্যা করে যাবেন। আমরা মাঝে মধ্যেই আমাদের নেতাদের মধ্যে থেকে শুনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, মুক্তিযুদ্ধের চেতনা কি আজকে আপনারা কোনো নেতারাই জানেন না, কখনো বলেনি নাই, কখনো আপনারা এটা বাস্তবায়নের চেষ্টাও করেন নাই। এই যে আমাদের পাশে উপস্থিত আছে আমাদের বীর মুক্তিযোদ্ধা, তিনি এক সময় হয়তো থাকবেন না। আমাদের অনেক মুক্তিযোদ্ধা এখনো রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আপনারা জানেন। আমরা দেখেছি পত্রিকায়, আপনারা বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, যারা মুক্তিযুদ্ধের আর অগ্রসৈনিক হিসেবে নিজেদের দাবি করেন, বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত যারা বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে দাবি করেন, তারা কি জনগণকে এই মুক্তিটা দিতে পেরেছেন কিনা? নাকি আমরা আরো আগে আরো উন্নত দেশে চলে যেতে পারতাম? মুক্তিযুদ্ধের চেতনা কি বঙ্গবন্ধু নিজ হাতে লিখে গেছেন 1972 সালে, যিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রণয়ন করেছেন। সেখানে তিনি দ্বিতীয় ধারায় সুস্পষ্টভাবে লিখে গিয়েছিলেন যে এই জাতির পরিচালনার জন্য, এই রাষ্ট্র পরিচালনার জন্য মূলনীতি কি হবে। প্রথমেই তিনি লিখেছিলেন যে এই রাষ্ট্র পরিচালনার জন্য মূলনীতি হবে একটা জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সকল মানুষ একই চেতনায় বিশ্বাসী হবে, সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ। দ্বিতীয় পারাতেই তিনি লিখেছিলেন যে শোষণ মুক্ত একটা সমাজ গঠন হবে। আজকে আমরা প্রায় দেখি আমাদের নেতারা বড় বড় গাড়িতে চলেন, ভালো ভালো খাওয়ার কান, ঢাকায় বাংলো বাড়ি তৈরি করেন আপনারা।
আমার নেতার তো এই কাণ্ড ছিল না? বঙ্গবন্ধু যখন মারা যায় তখন কি রেখে গিয়েছিলেন বলেন আপনারা? আমি আমার জনগণকে কোনো প্রশ্ন করব না, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের নেতাদের বাড়িতে কেন বাংলো হয়? আমি যদি আরো গভীরে যেতে চাই, আমাদের সবার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ধর্ম বাস্তবায়নের জন্য, আমাদের সৎপথে পরামর্শ দেওয়ার জন্য বারবার রক্তাক্ত হয়েছেন, বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার সাহাবীরা জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরি আমরা মুসলিম দাবি করি, মনে করি মসজিদে শুধু মাথাটা ঠেকালে আমি মুসলিম হয়ে গেলাম, আর বের হয়ে সমস্ত অন-ইসলামিক কার্যক্রম আমরা পরিচালনা করি। ঠিক একইভাবে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী বলে নিজেদের দাবি করি, আওয়ামী লীগের কয়টা পদ নিয়েছি বলেই নিজে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেছে, এইটা বাঙালি জাতি কিন্তু মানবে না, আমরা কিন্তু মানব না। আপনাদের বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু মারা গেছে, তার পরিবার কোথায় থাকবে কেউ জানতো না, তার পরিবার থাকার জায়গা নেই। আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর ইতিহাস পড়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফিরেছেন তার থাকার জায়গা ছিল না, তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, মানুষের বাড়িতে বাড়িতে ছিলেন। তিনি বলেন, তিনি এটা নিয়ে গর্ববোধ করেন যে তার পিতা, তার পরিবার দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 24 বছর পাকিস্তানি শাসন আমলের 12 বছর জেলে কাটিয়েছেন। আপনারা কি করেছেন? কয়দিন আপনারা জেলে কেটেছেন? কয়দিন আপনারা রাস্তায় থেকেছেন? কয়দিন আপনারা সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন? কই এখন তো একজন নেতাকেও দেখি না যে সে অনাহারে অর্ধাহারে দিন যায়। সবাই কেন এত ধনী আপনারা? আমার নেতা তো এত ধনী ছিল না। আর এখানে যারা চাকরিজীবী আছেন, বাংলাদেশ পুলিশ সহ, আমি নিজে সহ, আরো যারা, বঙ্গবন্ধু কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে বলে গেছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীদের কি দায়িত্ব হবে। তিনি বলে গেছেন 24 ঘন্টা জনগণের সেবায়, জনগণের চাহিদা মোতাবেক আমরা নিয়োজিত থাকবো। ওসি সাহেব বা আমি সার্কেল সাহেব এত বড় অফিসার হয়েছি, সরকার আমাকে 70 লাখ টাকা দামের গাড়ি দিয়েছে, আমার বডিগার্ড দিয়েছে, আমার বডির এত মূল্য, অথচ আমার জনগণ কেন রাস্তায় নির্যাতিত হয়? আমার মা বোন কেন ধর্ষণের শিকার হয়, কেন ইভটিজিং এর শিকার হয়? আমার এলাকায় কেন জুয়া খেলা চলে, কেন মদ চলে, কেন আমার এলাকায় নির্যাতন চলে? অবিচার কেন এই সমাজে থাকবে? বঙ্গবন্ধু তো এটা চান নাই, মাননীয় প্রধানমন্ত্রীও তো এটা চান নাই। আপনারা যারা চেয়ারম্যান আছেন, আমরা যারা পুলিশ অফিসার আছি, বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমার। মাননীয় প্রধানমন্ত্রী আজকে হয়তো আমাদের মধ্যে আছেন, তারও বয়স হয়েছে, সেও এক সময় থাকবে না, সেও চলে যাবে, নতুন নেতা পাবো। কিন্তু যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখে দিয়েছেন, সেই স্বপ্ন কিন্তু কখনো শেষ হবে না। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। তো আপনারা যারা এখানে নেতৃবৃন্দ আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, আমরা যারা পুলিশ সদস্য আছি, আজকে এইখানে দাঁড়িয়ে আমাদের শপথ করতে হবে আগামী দিনে অন্তত এই দাউদকান্দি উপজেলায় কোনো মদ চলবে না, কোনো জুয়া চলবে না, কোনো নারী ব্যবসা চলবে না, এখানে কোনো নির্যাতন চলবে না। দলমত নির্বিশেষে সবাই কিন্তু আপনারা জনগণের প্রতিনিধি। এখানে কাউকে দলের কারণে নির্যাতন করবেন না। প্রত্যেকের রাজনৈতিকভাবে তার কার্যক্রম পরিচালনা করার অধিকার থাকবে, যত সময় না সে আইন মেনে চলে। পাশাপাশি চেয়ারম্যান সাহেবরা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার 10টি অন্যতম উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলো হচ্ছে আমার গরিব দুঃখী মানুষ। বঙ্গবন্ধুর ডাকে কিন্তু সেই আমাদের মতো বড় বড় অফিসার আর সেই সময় বড় বড় মাস্টার কিন্তু আসে নাই। আপনারা যদি রাজাকার খুঁজে দেখেন, আউল বদর খুঁজে দেখেন, ওই সময় ছিল তারা কিন্তু সবচেয়ে প্রভাবশালী, তারা শিক্ষিত। বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়েছিল কারা জানেন? ওই যে রাস্তার পাশে এখন দাঁড়ায় আছে যে মানুষজন, আমরা যারা বড় বড় অফিসার হয়ে তাদের ট্যাক্সের টাকায় পেট ভরতেছি, ওরাই তখন বঙ্গবন্ধুর পিছনে দাঁড়িয়েছিল। ওই যে আদমজি জুট মিলের খেটে খাওয়া শ্রমিকরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল। সেই চেতনা, সেই স্বপ্ন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখেন। এই জন্য জনগণের দোরগোড়ায় তিনি সেবা পৌঁছায় দেওয়ার জন্য কত ধরনের ভাতা তৈরি করেছেন। বিধবা ভাতা, এরপরে হচ্ছে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে সেইটা হলো যে যার ঘর নাই তাকে ঘর করে দেওয়া হবে, যার জমি নাই তাকে জমি করে দেওয়া হবে। আমরা পত্রিকায় কি দেখি? চেয়ারম্যান সাহেবরা উত্তর দেন
গতকালকে পত্রিকায় দেখলাম আমাদের এক চেয়ারম্যান অনেক বড় স্যাক্রিফাইস করেছে, নিজেকে মৃত দেখায় বইয়ের নামে বিধবা ভাতা তোলেন। হ্যাঁ, কেন? আরেক জায়গায় দেখলাম ঘর দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই ঘরে ওঠার আগে ঘরটা ভেঙে গেল। কেন? আরেকটা পত্রিকায় দেখলাম যে যার জমিও আছে, ঘরও আছে, পুকুরও আছে, তাকে আরেকটা ঘর করে দিতে হবে, তিনি ওইখানে বসে থেকে হাওয়া খাবেন বলে। এইটা কেন করবেন? আমার নেতার আদর্শ তো এটা না, এইটা কেন হবে? আবার আমাদের যারা পুলিশ ভাইয়েরা আছেন, বঙ্গবন্ধু কিন্তু সবসময় পুলিশকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু বারবার বলেছেন যে তোমরা পাকিস্তানের পুলিশ হও না, ব্রিটিশ পুলিশ হও না, তোমরা কিন্তু বাংলাদেশের পুলিশ, তোমাদের জনগণের পুলিশ হতে হবে। এই জন্যে পুলিশের মর্যাদা, পুলিশের সম্মান কিন্তু তিনি পৌঁছে দিয়েছিলেন। আমাদের আইজিপি র্যাঙ্কদাস তিনি সেই সময় সবচেয়ে বড় সরকারি অফিসার হিসেবে তিনি উত্তীর্ণ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তাকে যখন কিছু বিপদগামী সেনা সদস্য, কিছু ষড়যন্ত্রকারী নেতা তাকে যখন এই বাংলার মাটিতে সহ্য করতে পারেননি, তার সাথে সাথে আমাদের পুলিশেরও কিন্তু অনেক অধঃপতন হয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, তিনি আমাদের সম্মানকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের আরো দায়িত্ব বাড়িয়েছেন, একই সাথে তিনি আমাদের কিন্তু মানুষের প্রতি আরো দায়িত্বশীল হতে বলেছেন। হয়তো প্রধানমন্ত্রীও থাকবে না, বঙ্গবন্ধু আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের চেতনাগুলো আমাদের মধ্যে থাকে। আমি আজকে বলে যেতে চাই, আমি 2 থানার দায়িত্বে আছি, চান্দিনা এবং দাউদকান্দিতে। এইখানে আমি কোনো নির্যাতন সহ্য করব না। আমার মা বোনদের প্রতি কোনো নির্যাতন হবে না, আমার ভাইদের প্রতি কোনো অবিচার হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের সমগ্র দাউদকান্দি এবং চান্দিনা উপজেলার সব মানুষের বিরুদ্ধে যেতে হয়, তারপরেও আমরা কোনো অন্যায়কারীকে সমর্থন দিতে পারি না। তো আপনারা যারা আমাদের সামনে উপস্থিত আছেন, বর্তমান সময়ের নেতৃবৃন্দ বা আমাদের মতো পুলিশ অফিসারকে দেখে বঙ্গবন্ধুকে চিন্তা করবেন না। বঙ্গবন্ধু আপনাদের জন্য 12 বছর জেল খেটেছেন। বঙ্গবন্ধু আমাদের জন্য, এই যে আমার মতো একজন কৃষকের সন্তানকে এই বড় চেয়ারে বসানোর জন্য কিন্তু সংগ্রাম করেছেন। তিনি জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা আমাদের দেখে বঙ্গবন্ধুকে ভালোবাসবেন না, আপনারা বঙ্গবন্ধুকে দেখে বঙ্গবন্ধুকে ভালোবাসবেন। তো আমাদের আজান হয়ে গেছে, আমরা এখনই শেষ করব। তবে সবশেষে যে কথাটা থাকবে, বঙ্গবন্ধু আমাদের সবার, দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে তিনি সবাইকে ভালোবেসেছেন। তার ভালোবাসার প্রতিদানও আমাদের দিতে হবে ভালো ভালো কাজ করে। বঙ্গবন্ধুর নামে ওই জোরে জোরে উত্তেজিত চেতা বক্তব্য দিয়ে মাঠ গরম করে গিয়ে কুরমা পোলাও খাইলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন হবে না। বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন হবে যদি রাত 2টার সময় দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখেন আমার কোন মানুষটা না খেয়ে আছে, আমার কোন বোনটা নির্যাতনের শিকার হচ্ছে, কোন বোনটা স্বামীর বাড়িতে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে, আমার কোন মাটা আজকে গোলাগুলি করা হচ্ছে। এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, দখলদারি সরকার জোট করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো সময় কোনো প্রভাব বিস্তার করছে না। একটা ভিন্ন দেশ থেকে আমার যে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না, ওখানে সেখানে ঘোরাঘুরি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকার কোন রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু একটা দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নাই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করে সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা যেতে এই সূত্রে।
খুবই খারাপ যাবে। সাধারণ মানুষের তো অবস্থা অত্যন্ত খারাপ। এখানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা শত বাইরে চলে গেছে। এবং সেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারকার কোরবানির ঈদের জন্য কোরবানির যে পশু লোকে কিনতে যাচ্ছে, সেখানে কিনতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরে সমস্ত দাম। ঢাকাতে তো পরিষ্কারভাবে কোনো লোকই নেই বাজারে, পশুর বাজারে হাটে কোনো মতো লোক নাই, কেউ কিনতে পারছে না। এবং এটার কারণটাই হচ্ছে যে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হচ্ছে। এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থা নিয়ে এসছে। কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। বেনজির আজ ইস্যু তো আপনাদের সকলেই এটা একটা আই ওপেনার হওয়া উচিত। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটা প্রমাণ যে লুট করলে, চুরি করলে, অন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেট বিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। এবং দেখেন ওই সরকারই তাদেরকে স্কেপ কোড বানাচ্ছে, তাদেরকে বলির পাঠা বানিয়েছে কিন্তু ওই সরকারই, অথচ তারাই কিন্তু লুটপাটটা করছে। আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের আপনার যে আসাদুজ্জামান মিয়া ঢাকা ডিএমপি কমিশনার ছিল, তার বিশাল ফিরিস্তি বেরিয়েছে। এগুলো সব এক এক করে আসছে, এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে। এটাই হচ্ছে, আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে। সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটে যেন তাদের নিয়ন্ত্রণের বাইরে। ইট হ্যাজ বিকাম রিচ সাচ এ স্টেজ যেখানে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ দে হ্যাভ ফেইল টোটালি। তারা রাষ্ট্র পরিচালনা করতে, শাসন করতে, তারা দুঃশাসন সৃষ্টি করেছে এবং ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে। আন্দোলনে তো কোনো ব্যর্থতা নাই, একটা আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না, একটা ন্যায়সঙ্গত আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় না। আজকে যদি সেটা হতো তাহলে তো অনেক আগে আপনার বাংলাদেশের স্বাধীন হতো না, আমাদের রাষ্ট্রভাষাও আপনার বাংলা হতো না। আন্দোলন হয়তো সাময়িকভাবে সীমিত হয়েছে সরকারের অবনতির কারণে, এই আন্দোলন চলমান আছে এবং আরো তীব্র হবে। আর একটা রাজনৈতিক দলের এই যে পরিবর্তন যে হয়, এটা সেই রাজনৈতিক দলকে আরো শক্তিশালী করার জন্য হয়। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং যাদেরকে নেওয়া হয়েছে দে আর অল ইয়াং পিপল। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরো বেশি শক্তিশালী হবে। কোন সিনিয়র নেতার কোনো নাম তো দেওয়া হয়নি, কিন্তু আপনাদের কিছু মনে করবেন না, আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন আপনার মতো, যারা আপনার খালি ওই বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের ছিদ্র খুঁজতে আপনার সাহস পান না। ওটা খোঁজেন, যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের চিত্রগুলো খোঁজেন, তাদের চিত্রগুলোকে বলেন বড় করে। তারা যে আজকে দেশ শেষ করে দিয়েছে, আপনার সমস্ত কিছুকে লুটে নিয়ে চলে যাচ্ছে, এই কথাগুলো আনফর্চুনেটলি আপনারা অনেকেই বলতে সাহস পান না। সাহস করে যদি না দাঁড়ান, আপনাদের এই সংবাদ মাধ্যম আপনারা টিকতে পারবেন না। আপনারা ভুলে যান কেন যে এই সরকার, আওয়ামী লীগ সরকারই 1975 সালে 16ই জুনে আপনার 4টি পত্রিকা বাদ। তো বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণ ভিডিওর ভেতরে যে একজন পুলিশ অফিসার, সৎ অফিসার এবং আওয়ামী লীগের ভেতরে যে দুর্নীতির এই যে বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো যে ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন, যে সেখানে বিভিন্নভাবে বিষয়গুলো তো ফুটে উঠেছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি আসলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।